শান্তিপুর গ্রামে তিথি তার মেয়ে দীপালিকে নিয়ে থাকতো। তিথি অন্যের বাড়িতে কাজ করত। তিথি লোকের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে সে তার সংসার চালাতো। তিথি ছিল খুবই সৎ স্বভাবের। এভাবেই দীপালিকে নিয়ে তিথির কোনো রকমে দিন কাটছিল। মা তিথি, এদিকে আয় তো। কিরে, খাবি কখন রে তুই মা? হ্যাঁ মা, এই তো আমি। তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদেও পেয়েছে। খেয়ে দিয়ে আবার কাজে যেতে হবে। জানোই তো আমার মালকিন ভীষণ রাগী, একটু দেরি হলেই আবার বকাবকি শুরু করবে। এরপর তিথি খাবার খায়, আর খাওয়া শেষ হলে তিথি কাজে চলে যায়। আর সারাদিন কাজ করে তিথি সন্ধ্যায় যখন বাড়িতে ফেরে, সে দেখে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এ দেখে তো তিথি ভীষণ ঘাবড়ে যায়। এ কি, মা এভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে মায়ের? না, এত না ভেবে আমি বরং মায়ের মুখে জল ছিটিয়ে দেই, তাহলে জ্ঞান ফিরে আসবে। এরপর তিথি জলের গ্লাস নিয়ে আসে আর দীপালির মুখে জল ছেটায়, কিন্তু কিছুতেই দীপালির জ্ঞান ফিরে আসে না। কি সর্বনাশ, কিছুতেই তো মায়ের জ্ঞান ফিরছে না। এখন আমি কি করব? না না, আমি আমার মায়ের কিছু হতে দেব না। আমি আমার মাকে হাসপাতালে নিয়ে যাব। এরপর তিথি দীপালিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার দীপালিকে দেখে আর তিথিকে বলে দীপালির একটা বড় অপারেশন করাতে হবে, আর তার জন্য অনেকগুলো টাকা দরকার। আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি যে করেই হোক টাকা নিয়ে আসব। এরপর তিথি হাসপাতাল থেকে বেরিয়ে মালকিনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর তিথি তার মালকিনের বাড়িতে যায়। মালকিন, আমার মা ভীষণ অসুস্থ। ডাক্তার বলেছে মায়ের অপারেশন করাতে হবে, আর তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। তাই বলছি কি, এই মাস আর আগামী মাসের বেতনটা যদি আপনি আমাকে দিতেন, তবে আমি মায়ের অপারেশন করাতে পারতাম। এ কি রে, এ তো দেখছি মামার বাড়ির আবদার। এ মাসের এখনো 10টা দিনই যায়নি, আর উনি এসেছেন এ মাস সহ আগামী মাসের বেতন চাইতে। দূর হয় এখান থেকে, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। মালকিন তিথির কোনো কথাই শোনে না, আর তিথিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তিথি অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু কেউই তিথিকে সাহায্য করে না। এরপর 2 দিন কেটে যায়, কিন্তু তিথি দীপালির অপারেশনের টাকা কিছুতেই জোগাড় করতে পারছিল না। এতে তিথি ভীষণ হতাশ ছিল। একদিন সে হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তিথি রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে, আর তার কাছে যায়। দিদি ভাই, আমাকে একটু জল খাওয়াবে? কতজনের কাছে একটু জল চাইলাম, কিন্তু কেউই আমাকে একটু জল দিল না, বরং তারা দেখিয়ে সবাই এখান থেকে চলে গেল। এরপর তিথি বৃদ্ধাকে জল এনে খাওয়ায়, আর জল খাওয়ার পর বৃদ্ধা তিথিকে বলে, ঈশ্বর তোর মঙ্গল করবে দিদি ভাই। কিন্তু দিদি ভাই, তোকে এত হতাশ লাগছে কেন? কি হয়েছে তোর? এরপর তিথি বৃদ্ধাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে বৃদ্ধা বলে, দিদি ভাই, আমিও তো গরিব মানুষ, তাই তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা আমার নেই। তবে আমি তোকে একটা জায়গার নাম বলে দিতে পারি, যেখানে গেলে তুই তোর মায়ের অপারেশনের টাকা পেলেও পেতে পারিস। তোমার কথার তো আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুমা, তুমি একটু আমায় সহজ করে বলবে? বলছি, শোন তবে। এই গ্রামের দক্ষিণে একটি বড় জঙ্গল আছে। সেই জঙ্গলের মাঝখানে অদ্ভুত 2টা বাড়ি আছে, একটা আপেল বাড়ি আর একটা আমের বাড়ি। আপেল বাড়িতে গেলে তুই তোর পরিমাণ মতো টাকা পয়সা পাবি, আর আমের বাড়িতে গেলে অনেক সোনা দানা আর টাকা পয়সা পাবি। আমের বাড়িতে এত সোনা দানা থাকবে যে আমের বাড়ি একেবারে জল জল করবে। তবে শোন, ওই আমের বাড়ি হলো শয়তান বাড়ি। সেখানে যদি তুই একবার যাস তবে আর ফিরতে পারবি না। আর আপেল বাড়ি হলো
ভালো বাড়ি, সেখানে গেলে তোর কোনো বিপদ হবে না। তাই বলছি, আমের বাড়ির উজ্জ্বল সোনা দানার আলো দেখে লোভে পড়ে আবার যেন আমের বাড়িতে যাস না। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়ি আর আমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তিথি দক্ষিণের জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায়। এখানে আপেল বাড়ি ও আমের বাড়ি ছিল। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়িতে যায়। আর আপেল বাড়ির ভিতরে ঢুকে তো তিথি ভীষণ অবাক হয়। এ কি, সত্যি তো এই বাড়িটার ভিতরে বেশ কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তো ভালোভাবে আমি আমার মায়ের অপারেশন করাতে পারবো। এরপর তিথি আপেল বাড়ি থেকে টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। তারপর সেই টাকা নিয়ে তিথি হাসপাতালে যায় আর তার মায়ের অপারেশন করায়। আর তার মাও সুস্থ হয়ে যায়। দীপালির অপারেশনের টাকা দিয়েও তিথির কাছে বেশ কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে তিথি একটা ব্যবসা শুরু করে আর ব্যবসার অনেক লাভ হয়। এভাবে তিথির ভালোই উন্নতি হতে থাকে। আর তিথির এমন উন্নতির কথা তার মালকিন জানতে পারে। আর একদিন সে তিথির কাছে আসে। মারে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তোকে তাড়িয়ে দেওয়ার পর আমার ব্যবসার খুব লোকসান হয় আর আমি সবকিছু হারিয়ে ফেলি। এখনো আমার অনেক টাকা দেনা হয়ে আছে রে, তুই আমাকে সাহায্য কর মা। মালকিনের এসব কথা শুনে তিথির মনে অনেক মায়া হয়। আর তিথি তার মালকিনকে আপেল বাড়ি আর আমের বাড়ির কথা বলে। মালকিন, সবই তো বললাম আপনাকে, সেখানে গেলে আপনার উপকার হবে। কিন্তু মালকিন, আপনি কিন্তু খবরদার আমের বাড়িতে যাবেন না, সেখানে গেলে আপনার বিপদ হতে পারে। তুই আমার অনেক বড় উপকার করলি রে মা, আমি নিশ্চয়ই আপেল বাড়ি আর আমের বাড়ির কাছে যাব সাহায্যের জন্য। এরপর মালকিন তিথির কথা মতো সেই জঙ্গলে যায় আর ওই দুই বাড়ির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো মালকিন ভীষণ অবাক হয়ে যায়। আর আমের বাড়ির সোনা দানার লোভ দেখে মালকিনের এতটাই লোভ হয় যে সে তিথির কথা ভুলে যায় আর সোনা দানার লোভে পড়ে আপেল বাড়িতে না গিয়ে আমের বাড়ির ভেতরে যায়। আমের বাড়িতে ঢুকে তো মালকিন অবাক হয়ে যায়, কারণ আমের বাড়ির ভিতরে অনেক সোনা দানা ছিল। এসব সোনা দানা দেখে মালকিন বলে, আমি তিথির কথা শুনে যদি আপেল বাড়িতে যেতাম তাহলে হয়তো আমি এত সোনা দানা টাকা পয়সা পেতাম না। কিন্তু আমি তো ভীষণ চালাক, তাই আমি বুদ্ধি খাটিয়ে এখানে এসেছি। আর তিথি তো খুব বোকা, তাই সে আপেল বাড়িতে গিয়েছিল। যাই হোক, তিথি ওর বোকামির জন্য খুব সামান্যই টাকা পয়সা পেয়েছে, কিন্তু আমি তো এখন আমের বাড়ির সব সোনা দানা আর টাকা পয়সা নিতে পারবো। আর এসব দিয়ে আমার দেনাও শোধ হয়ে যাবে আর আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর মালকিন সোনা দানা ও টাকা পয়সা নিয়ে বাইরে বেরোতে ধরে, কিন্তু হঠাৎ করে আমের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর বাড়ি থেকে আওয়াজ আসতে থাকে। তুই যে বাড়ি থেকে আর যেতে পারবি না, এবারের সব সোনা দানা তোর, কিন্তু এসব নিয়ে তুই বাইরে যেতে পারবি না। এখন থেকে তোকে এই বাড়িতেই থাকতে হবে। এ কথা শুনে মালকিন সেখানে বসে কাঁদতে শুরু করে। শিমুলপুর গ্রামে সুমন নামের এক গরিব কাঠুরিয়া বসবাস করত। সুমন তার স্ত্রী কনার সঙ্গেই থাকত। তারা দুজন অনেক কষ্টেই তাদের দিন যাপন করত। তবে তাদের একটাই দুঃখ ছিল, আর সেটা হলো সুমন এবং কনার কোনো সন্তান ছিল না। তাই তাদের দিন অনেক কষ্টেই যেত। একদিন সুমন জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎই সে দেখতে পায় একটি পাতার মধ্যে ছোট্ট একটি কন্যা সন্তান, আর সেই সন্তানের আলোতে চারদিক আলোক রশ্মিতে ভরে গেছে। সুমন দৌড়ে সে পাতাটির কাছে যায় আর মেয়েটিকে তার হাতের তালুতে রেখে দেখতে থাকে। আসলে মেয়েটি ছিল সুমনের হাতের আঙ্গুলের সমান। হাই, এই মেয়েটা কে? দেখতে এত সুন্দর, এই শরীর থেকে আলো রশ্মি বেরোচ্ছে, কত মায়াবী চেহারা। আমি বরং একে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই। এই বলে সুমন সেই ছোট্ট মেয়েটিকে তার হাতের তালুতে করে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকতে থাকে। কোথায় গেলে কোকোনা? একবার বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা,
কি হয়েছে? এত তাড়া কি হয়েছে বলো তো দেখি। আরে দেখো একবার আমার হাতের দিকে। ও মা, এ তো দেখি একটা বাচ্চা, কিন্তু এ এত ছোট কেন? জানি না, বনে এক পাতার মধ্যে ঘুমিয়েছিল। আমাদের তো কোনো সন্তান নেই, তাই সৃষ্টিকর্তা আমাদের কাছে ওকে পাঠিয়ে দিয়েছে। তাই হয়তো হতে পারে। দাও, ওকে আমাকে দাও, আমি একটু এই ফুটফুটে বাচ্চাকে নেই। দেখো, এই বাচ্চার আলোতে আমাদের ঘরটা কত আলোকিত হয়েছে, তাই আজ থেকে এর নাম আলো। আজ থেকে ও আমাদের মেয়ে আলো। এই বলে তারা সেই ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখতে থাকে। পরের দিন কণা দেখতে পায় আসলে আলো অনেকটা বড় হয়ে গেছে। এই দেখে তো কণা ভীষণ চমকে যায়। কালকেও তো আলো আমার হাতের আঙ্গুলের সমান ছিল, আর এক রাতেই 5 বছরের বাচ্চার সমান কি করে হয়ে গেল? কি অদ্ভুত! কণা এসব ভাবতেই আলো কণার কাছে আসে আর বলে, আচ্ছা, তুমি কি আমার মা? হ্যাঁ সোনা, আমি তোমার মা। ও মা, তুমি তো দেখতে কত সুন্দর, অনেক সুন্দর দেখতে তুমি। না সোনা, তুমিও অনেক সুন্দর দেখতে, তোমার রূপ দেখে সকলেই মুগ্ধ হবে। এদিকে সুমন প্রতিদিনের মতো কাঠ কাটতে জঙ্গলে চলে যায় আর রোজ দিনের মতোই কাঠ কাটতে শুরু করে। আর হঠাৎই সে একটি গাছের মাঝে সোনার টুকরো দেখতে পায়। হায় হায়, গাছের মধ্যে সোনা, যাই এটা বাড়িতে নিয়ে যাই। এরপর সুমন সেই সোনার টুকরোটা নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়ি ফিরে কণাকে সব কথা খুলে বলে। সব শুনে কণাও ভীষণ খুশি হয় আর সোনার টুকরো ঘরে রেখে দেয়। এভাবে প্রতিদিনই সুমন জঙ্গলে কাঠ কাটতে যেত আর প্রতিদিনই গাছের মাঝ থেকে সোনার টুকরো পেত। তারা দুজনে এটা ভালো করে বুঝতে পারে যে আলো তাদের ঘরে সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে, যার কারণে তারা প্রতিদিন সোনার টুকরো পাচ্ছে। আস্তে আস্তে আলো অনেক বড় হয়ে যায়। আলো দেখতে এতটাই সুন্দর ছিল যে গ্রামের অনেক ছেলেরাই আলোকে বিবাহ করতে চাইতো। বাবা, ও বাবা, আমি একটু বাইরে যাই, তুমি তো আমাকে ঘর থেকে বের হতেই দাও না। ও বাবা, আমি একটু চাই না গো। না মা, তুমি ঘর থেকে বের হবে না। তুমি অনেক সুন্দর মা, তোমাকে দেখে এমনিতেই গ্রামের লোক অনেক কথা বলে। বাইরে গেলে তোমার ক্ষতি হতে পারে। ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলছি কি বাবা, আমি একটু আমাদের ঘরের বাইরের বাগানটাতে চাই। আচ্ছা মা, যাও। ঠিক আছে বাবা। এরপর আলো বাগানে চলে আসে আর বাগানের সৌন্দর্য দেখে তো আলো অনেক মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর চারপাশ, কত সুন্দর গাছপালা আর কত সুন্দর ফুল, ফুলে কি সুন্দর প্রজাপতির আহরণ। আহ, দেখে মনটা একদম ভরে যায়। আলো যখন এসব কথা বলছিল ঠিক তখনই একটি ফুল কথা বলে ওঠে। তুমি কোন রাজ্যের পরী গো? কি মিষ্টি দেখতে তুমি। আচ্ছা গো মিষ্টি মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম তো আলো, আর আমি কোনো পরী নই গো, আমি তো একজন সাধারণ মানুষ। সত্যি তুমি কত সুন্দর গো, তোমার সৌন্দর্যতা এই পৃথিবীকেও হার মানাবে। আলো প্রকৃতির সবকিছুর সাথেই কথা বলছিল। তখনই সেখানে কণা চলে আসে আর আলোকে নিয়ে ঘরে চলে যায়। সুমন তার মেয়েকে নিয়ে সব সময়ই চিন্তিত থাকতো। তার এত সুন্দর চাঁদের মতো মেয়ের যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ে সুমন সবসময় চাইতো তার মেয়ে আলোকে আগে ভাগে বিয়ে দিয়ে দিতে। কিন্তু আলো কিছুতেই বিয়েতে রাজি ছিল না। বাবা, তুমি কেন আমার বিয়ে দিতে চাচ্ছ? আমি বিয়ে করতে চাই না, আমি তোমাদের ছাড়া কোথাও যাব না বাবা। আলো সবসময় বিয়েতে না করে দিত। যেই ছেলে আলোকে দেখতে আসতো, আলো সেই ছেলেদের বিভিন্ন শর্ত জুড়ে দিত আর সেই শর্তগুলো পূরণ করতে বলতো। কাউকে চীন থেকে করোনা ভাইরাস আনতে বলতো, আবার কাউকে জাপান থেকে রোদ আনতে বলতো। এগুলো করা একেবারেই সম্ভব ছিল না, তাই সব ছেলেরা আলোকে বিয়ে না করে চলে যেত। এভাবে আলো বুদ্ধি খাটিয়ে বিয়ে ভেঙে দিত। আলো কিছুতেই তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাইতো না। একদিন আলো বসে বসে কাঁদছিল, তখন তার বাবা তার কাছে আসেন। কি হয়েছে মা, তুই এত কাঁদছিস কেন? বাবা, আসলে আমি অনেকদিন থেকে তোমাদের কিছু বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে বাবা, আমি প্রতিদিন স্বপ্নে দেখি কেউ আমাকে ডাকছে আর আমাকে তোমাদের কাছ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। আমি যে তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না বাবা। না মা, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। ওরা যে আমাকে প্রতিদিন ডাকে বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। আমি যে প্রতিদিন স্বপ্নে দেখি
পূর্ণিমার রাতে ওরা আমাকে নিয়ে যাবে বাবা। না মা, আমি তোকে কোথাও যেতে দেব না। দেখতে দেখতে পূর্ণিমা রাত চলে আসে। সুমন আর কণা তাদের মেয়ে আলোকে খুব আগলে রাখে। চারপাশের দরজা জানালা সব বন্ধ করে দেয় যাতে কেউই আলোকে নিয়ে না যেতে পারে। কিন্তু হঠাৎই আকাশ থেকে একটি রথ ভেসে আসে আর তার সাথে ভেসে আসতে থাকে সুরেলা সুর। সেই সুরে আলো আনমনে চোখ বন্ধ করে আস্তে আস্তে বাহিরের দিকে হেঁটে আসতে থাকে। আলোর সাথে সাথে তার বাবা মাও বের হয়ে আসে আর রথ দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। তখন আলো আকাশে ভাসমান ভাবে দাঁড়িয়ে থাকে আর চোখ খোলে আর তার শরীর থেকে আলোক রশ্মিতে চারপাশ আলোকিত হয়ে ওঠে। বাবা, তুমি আমাকে এত যত্ন করেছো, কিন্তু আমাকে যে নিজেদের লোকের কাছে ফিরতেই হবে। আমাকে যে দায়িত্ব পালন করতে হবে। কি মা, আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। বাবা, ওই চাঁদটাকে দেখো, একদম আলোহীন হয়ে গেছে, কারণ আমি যে এই পৃথিবীতে আছি। আমি হলাম চন্দ্রকন্যা বাবা। আমাকে ছাড়া যে চাঁদটি অসম্পূর্ণ। আমি সেই আলো যা মানব জাতিকে আলোর পথ দেখায়। আমি দিনের আলোয় ঘুরছিলাম আর পৃথিবীতে পা দিতেই আমি ভুলে গিয়েছিলাম আমি কে। দিশেহারার ক্লান্ত হয়ে আমি ওই পাতার ভেতরেই ঘুমিয়েছিলাম আর তুমি আমায় খুঁজে পেয়ে নিজের বাড়িতে নিয়ে গেছো বাবা। তাহলে কি তুই চলে যাবি মা? আমাদের আবার ভুলে যাবি না তো? না মা, আমি তোমাকে কখনোই ভুলবো না। বাবা মা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আজ চলি তবে। এই বলে আলো রথে করে চাঁদের দেশে চলে যায়। এরপর সে চাঁদের ভেতরে ঢুকে যায় আর সঙ্গে সঙ্গেই চাঁদটি আলোকিত হয়ে ওঠে। এদিকে নিচে দাঁড়িয়ে সুমন আর কণা সেই চাঁদের দিকে তাকিয়েই থাকে। আলো চলে যাওয়ার পর থেকে সুমন আর কণা সব সময়ই মন খারাপ করে থাকতো। কি হয়েছে কণা, তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আলো আসার পর আমাদের ঘরটা কত আলোকিত হয়েছিল, আর দেখো আলো চলে যাওয়ার পর আমাদের ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমার আলোকে আমি কতদিন ধরে দেখি না। আমাদের ঘরটা সত্যিই আলোহীন। শোনো না, একটা কথা বলি। কি কথা গো? যদি আমাদের ঘরে ছাদে একটু ফাঁকা করা যায়, তবে আমাদের আলোর রশ্মি আমাদের ঘরে পড়বে। তাহলে হয়তো মনে হবে আমাদের মেয়ে আমাদের সাথেই আছে। ঠিকই বলেছো গো, তবে তাই করো। আমাদের মেয়ের আলোয় আমরা থাকতে পারবো। এরপর সুমন তার ছাদে বড় করে একটু ফাঁকা রাখে। এতে করে চাঁদের আলো ঘরে প্রবেশ করে আর এতে সুমন ও কণা ভীষণ খুশি হয়। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটতে থাকে। চন্দ্রকন্যা চলে যাওয়ার পর থেকে সুমনের সৌভাগ্য যেন একদম চলে যায় আর সংসারে আবারও অভাব অনটন শুরু হয়ে যায়। সুমন এখন আর গাছের ভেতর থেকে সোনা পায় না। এভাবে কষ্টেই তাদের দিন কোনো রকমে চলে যেত। সুমন আর কণা একটা সন্তানের জন্য অনেক কষ্ট পেত। কণা সবসময়ই আকাশের চাঁদের দিকে তাকিয়ে কাঁদতো। আলো মা, তুই কেন চলে গেলি রে মা? আমি তো তোকে কত কষ্ট করে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছি, তবে তুই এই অভাগী মাকে ছেড়ে কেন চলে গেলি রে মা? হে ঈশ্বর, আমি কি আর কোনোদিনও মা হতে পারবো না? আমিও চাই আমার একটা সন্তান হোক। আমার যে আর ভালো লাগছে না, এভাবে আমি আর বাঁচতে চাই না। আলো মা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? ফিরে আয় না আমার কাছে। তোকে ছাড়া আমরা ভালো নেই রে মা। সন্তান না থাকার কষ্ট অনেক রে মা। এ কষ্ট যে আর সহ্য করতে পারছি না। কণা এসব কথা বলে ভীষণ কাঁদতে থাকে আর কণার এসব কথা দূর থেকে চন্দ্রকন্যা শুনতে পায়। মায়ের এমন কষ্ট দেখে চন্দ্রকন্যা আলোরও ভীষণ কষ্ট হয়। মা তো অনেক একা হয়ে পড়েছে। বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট পাচ্ছে। এবার তো মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। বাবা মার চোখের জল আমি মুছে দেব। যদি আমি বাবা মার কাছে ফিরে যেতাম, তাহলে বাবা মার আর কোনো কষ্ট থাকতো না। হ্যাঁ, আমি বরং চন্দ্রমাতার কাছে যাই, তিনি হয়তো আমাকে পথ দেখাতে পারবেন। এই বলে চন্দ্রকন্যা তার চন্দ্রমাতার কাছে যায়। প্রণাম মাতা। আসলে মাতা, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বাছা, বলো তুমি কি বলবে। আসলে চন্দ্রমাতা, পৃথিবীতে আমার যে বাবা মা আমাকে এত বড় করেছে, তারা যে ভীষণ কষ্টে আছে। আমি কি তাদের সঙ্গে একটাবার দেখা করতে পারি না চন্দ্রমাতা? তারা যে একটা সন্তানের জন্য অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু মা, তুমি তো পৃথিবীতে আর যেতে পারবে না।
কেন মাতা, আমি কেন যেতে পারবো না? কারণ তুমি হলে চন্দ্রকন্যা। তুমি যে আর 10 জনের মতো নও, তাই পৃথিবীতে তুমি কিছুতেই চন্দ্রকন্যা হয়ে যেতে পারবে না। মাতা, আমার দুঃখী মায়ের কাছে যাওয়ার মতো কি আর কোনো উপায় নেই? আছে মা, আছে। পৃথিবীতে যেতে হলে তুমি কিছুতেই চন্দ্রকন্যা রূপে যেতে পারবে না। তোমাকে যে পুনর্জন্ম নিতে হবে। পুনর্জন্ম মানে? হ্যাঁ বাছা, পুনর্জন্ম। এর মানে হলো পৃথিবীতে তোমার যে মা আছেন তার গর্ভে তোমাকে আবারও জন্ম নিতে হবে, তবেই যে তুমি পৃথিবীতে যেতে পারবে। আর তোমার পৃথিবীতে থাকা বাবা মায়ের কষ্টও তুমি মুছে দিতে পারবে। কিন্তু চন্দ্রমাতা, আমি কিভাবে পৃথিবীতে মায়ের গর্ভে জন্ম নেব? এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, আর তার সব ব্যবস্থাই আমি নিজের হাতে করব। মনে রাখবে, তুমি কিন্তু পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে জন্ম নেবে। আর তুমি যে চন্দ্রকন্যা এটা তুমি ভুলে যাবে, কারণ তোমার যে আর কোনো শক্তিই থাকবে না। চন্দ্রমাতা, আমি যে মানুষ হয়ে জন্ম নিতে চাই, আর আমি আমার বাবা মায়ের কষ্ট চিরদিনের জন্য দূর করতে চাই। মাতা, তুমি আমার পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ বাছা, তাহলে তো এবার আমাকে পৃথিবীতে যেতেই হবে। পর চন্দ্রমাতা পরিরূপে পৃথিবীতে যায়। অন্যদিকে সুমন প্রতিদিনের মতো আজও জঙ্গলে কাঠ কাটতে যায়, আর কাঠ কাটতে কাটতে সে হঠাৎই কাঁদতে থাকে। আজ এই দিনে আমি আমার আলোমাকে কুড়িয়ে পেয়েছিলাম। আলোমা, তুই ভালো থাকিস রে মা। হে ঈশ্বর, আমি যে আমার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারছি না। এসব কথা বলতেই তখনই সেখানে চন্দ্রমাতার রূপী পরী চলে আসে। পরীকে দেখে তো সুমন ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কে তুমি? আমি এক পরী। আমি জানি তোমার মনে অনেক কষ্ট। তুমি আর তোমার স্ত্রী একটা সন্তানের জন্য ভীষণ কষ্ট পাও। আমি যে তোমাদের কষ্ট দূর করতে এসেছি। এই নাও জাদুই ফল। এই ফল যদি তোমার স্ত্রী খায় তবে তোমার স্ত্রী গর্ভবতী হবেন, আর তোমাদেরও কখনো কোনো কষ্ট করতে হবে না। তুমি সত্যি বলছো? আমাদেরও সন্তান হবে? আমি সন্তানের বাবা হতে পারবো? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে সত্যি বলছি। এবার আমি চলি তবে। এসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়, আর সুমন হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। আর বাড়িতে এসে সে তার স্ত্রীকে ডাকতে থাকে। আরে কণা, তুমি কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো, একটা সুখবর আছে গো। কই গো, এসো তাড়াতাড়ি। বাবা, এত তাড়া! কি সুখবর আছে বলো শুনি। এই যে আমার হাতে ফল দেখছো, এই ফল খেলে তুমি গর্ভবতী হবে। আমাদের ঘরে যে সন্তান আসবে, তুমি যে মা হবে আর আমি বাবা হব। কি বলছো এসব? ফল খেলে কি করে বাচ্চা হবে? তুমি কি সন্তানের আশায় পাগল হলে নাকি? না গো না, আমি সত্যি বলছি। এরপর সুমন তার স্ত্রী কণাকে সব কথা খুলে বলে। সব শুনে কণা ভীষণ খুশি হয়ে যায়। হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা ছোট্ট সন্তান হবে, আর আমি তার সাথে খেলবো। দাও দাও, আমায় ফলটি দাও। এরপর কণা খুশি মনে সেই ফলটি খেয়ে নেয়। কণা ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়। সে সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। বেশ কিছুদিন পরে কণা গর্ভবতী হয়। এতে সুমন আর কণা দুজনেই ভীষণ খুশি ছিল। ওগো শুনছো? তুমি আজ বাজার থেকে একটা সুন্দর জামা নিয়ে এসো তো। জামা দিয়ে কি করবে গো? তুমি তো জামা পরো না, তাহলে কি করবে? আরে পাগল, আমার জন্য নয়, আমার সন্তানের জন্য সুন্দর একটা জামা নিয়ে এসো। আমার মেয়েকে জামা পরলে অনেক সুন্দর লাগবে। মেয়ে? তুমি কিভাবে জানলে আমাদের মেয়ে হবে? আমাদের তো ছেলেও হতে পারে। আমি জানি আমার মেয়েই হবে। আমার আলো মায়ের মতো মিষ্টি একটা মেয়ে হবে। আমার মেয়ে হলে আমি তার নামও আলো রাখবো। ওহ, আলো। আলোর কথা আজ সত্যি অনেক মনে পড়ছে। হ্যাঁ, ও আমার মেয়ে, ও আমার আলো। কে জানে আমার মেয়েটা চাঁদে কেমন আছে। কেঁদো না গো, ও তো পৃথিবীর আলো, রাতে আকাশের আলো। আর মন খারাপ করো না তো, ও সত্যি অনেক ভালো আছে। আচ্ছা, আমি এখন বাজারে যাচ্ছি। মনে করে কিন্তু জামাটা আনবে, বুঝলে? আবার ভুলে যেও না। আমার ঘাড়ে কটা মাথা যে আমি ভুলে যাব? আচ্ছা, আমি সুন্দর দেখে জামা আনবো।
এই বলে সুমন চলে যায়। এভাবেই হাসি, আনন্দ আর সন্তানের আশা নিয়ে তাদের দিন কাটছিল। একদিন কণার খুব জোরে প্রসব ব্যথা ওঠে আর সে চিৎকার করে কাঁদতে থাকে। কণার এমন চিৎকার শুনে সুমন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। হায় হায়, আমি এখন কি করি? কণা, তুমি চিন্তা করো না, আমি দাইমাকে ডেকে আনছি। এরপর সুমন দাইমাকে ডেকে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে কণা সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তানের কথা শুনে সুমন এবং কণা দুজনেই ভীষণ খুশি ছিল। কণা, তুমি ঠিক আছো? এই দেখো আমাদের মেয়ে আলো। তোমাকে আমি বলেছিলাম না আমাদের মেয়ে হবে? দেখেছো তো, আমাদের মেয়ে হয়েছে। আমার মেয়ে আলো। তুমি আমাদের মেয়েটাকে দেখো, একে দেখতে একদম চন্দ্রকন্যার মতো লাগছে। সত্যিই বলছো গো? এ তো সত্যিই চন্দ্রকন্যার মতো। আমাদের ঘরকে কত সুন্দর আলোকিত করেছে। তারা তাদের সন্তানকে কাছে পেয়ে ভীষণ খুশি ছিল। এদিকে চন্দ্রমাতা চন্দ্ররাজ্যে বসে চন্দ্রকন্যার পুনর্জন্ম হওয়ার কাহিনী সবটাই উপর থেকে দেখছিল। এভাবে সুমন ও কণার ভালোবাসায় ছোট্ট সন্তানটি বড় হতে থাকে। সুমন ও কণার ছোট্ট মেয়ে আলো দেখতে ছিল অনেক সুন্দর আর তার মুখটাও ছিল ভীষণ মায়াবী। তাই গ্রামের অনেকেই তাকে ভালোবেসে মায়াবী বলে ডাকতো। মা, ও মা, মা গো, কোথায় গেলে তুমি? কোথায় গো? বেরিয়ে এসো তাড়াতাড়ি। মা, ও মা। বাপরে বাপ, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বলতো? কি হয়নি সেটা বলো তো। জানো তো মা, আজকে না আমি অনেক খুশি। এত অস্থির না হয়ে এখন বলতো কি হয়েছে? মা, তুমি জানো আমি না আজকে রীতাদের বাড়িতে গিয়েছিলাম। রীতাদের বাড়িতে যে ময়না পাখিটা আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আবার আমাকে কি বলেছে তুমি জানো? বারবার শুধু বলছে আলো, আলো, আলো। হায় রে আমার পাগলি মেয়ে, তুই এই জন্য বাড়ি মাথায় তুলেছিস? তুমি বলো না মা, এটা তো খুব খুশির খবর। আচ্ছা মা, বাবা কোথায় বলো তো? বাবাকেও তো এসব জানাতে হবে। কোথায় মা? বাবা কোথায়? বলো না মা, বাবা কোথায় গেছে? তোর বাবা তো কাজে গেছে, জঙ্গলে কাঠ কাটতে। ইস রে, বাবাকে আমি এই খুশির খবরটা দিতেই পারলাম না। মা, ও মা, বলো না মা, বাবা যে কখন আসবে? তোর বাবা তো সন্ধ্যার আগে ফিরবে না। মন খারাপ করিস না মা, তোর বাবা আসলে তখন বলিস। চল তো, এখন খেয়ে নিবি। এরপর কণা তার মেয়ে আলোকে নিয়ে ঘরে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আর দেখতে দেখতে সন্ধ্যাও গড়িয়ে যায়, কিন্তু তবুও সুমন বাড়িতে ফিরে আসে না। সুমন বাড়িতে না ফিরে আসায় কণা এবং আলো ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, ও মা, বাবা তো দেখছি এখনো এলো না। বাবার আবার কিছু হয়ে যায়নি তো? ও মা, বাবা তো কখনোই এত দেরি করে না গো। সত্যিই তো মা, তোর বাবা তো এখনো নেই। কোনো বিপদ হলো না তো? চল মা, একটু এগিয়ে দেখি। এরপর রাত হতেই কণা আর আলো সুমনকে খুঁজতে বের হয়। তখন চারপাশ একদম অন্ধকার ছিল, চাঁদের যেন কোনো আলোই ছিল না। মা, এবার কিন্তু আমার ভীষণ ভয় করছে। বাবাকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু তবুও বাবার কোনো খোঁজ পাচ্ছি না। ভয় পাস না মা, তোর কোনো ভয় নেই। আমি তো তোর সাথে আছি। দেখিস, তোর বাবাকে আমরা ঠিক খুঁজে পাবো। এই বলে কণার আলো আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আলো হঠাৎই জঙ্গলে থাকা এক কুয়োতে পড়ে যায়। আর এই দেখে তো কণা চিৎকার করে ওঠে। আলো, আলো, এখন আমি কি করি? তো বন্ধুরা, কোথায় গেল আলোর বাবা সুমন? তার কি কোনো বিপদ হয়েছে? এখন কণা কিভাবেই বা আলোকে বাঁচাবে, আর কি করেই বা তার স্বামী সুমনকে খুঁজে বের করবে? এই সব কিছুই তোমরা দেখতে পারবে গল্পের চতুর্থ পর্বে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন।